নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে চ্যানেল মৈত্রী বাংলাদেশের এই চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন, ভারত বাংলাদেশ সমেত পৃথিবীর যে কোনো প্রান্তে যে সমস্ত মানুষ দেখছেন, তাদের সবাইকে আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কলকাতা থেকে অশোক সরকার। উনি শিবসেনা দলের, রাজনৈতিক দলের পক্ষ থেকে আছেন। অশোক দাস জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে আছেন। জিয়াউদ্দিন দা বাংলাদেশ থেকে, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আর আছে সৌরভ। সৌরভ সাংবাদিকতা করে। আমরা সবাইকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করি। আজকে আমাদের প্রথম আমরা যে প্রশ্নে যাব অশোক সরকার দাদার কাছে। দাদা, একটা কথা বলুন, আজকে ভারতবর্ষের করোনা পরিস্থিতি যা হারে যেভাবে একটা বাজে অবস্থায় চলে যাচ্ছে, যদিও পাশাপাশি সুস্থতার সংখ্যা অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর একটা বাজে জায়গায় যাচ্ছে। কি বলবেন আপনি, অশোক দা? দেখুন, করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার তো অনেকখানি দায়ী। রাজনৈতিক ক্ষমতা একটা রাজ্যে ধরে রাখার জন্য এবং ট্রাম্পকে নিয়ে সভা করার জন্য, আন্তর্জাতিক বিমান পরিষেবাটা বন্ধ না করার জন্য শতকরা 80% দায়ী অন্তত কেন্দ্রীয় সরকার। আর 20% দায়ী হলো গিয়ে শিক্ষিত সমাজের মানুষ বলে আমি মনে করি। কারণ করোনা প্রতিরোধ করতে মোটামুটি মাস্কটা ব্যবহার করতে হবে, একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এগুলো করলে পরে করোনা থেকে অন্তত বাঁচা যায়। তার মধ্যে যে করোনা হচ্ছে না তা নয়, কিন্তু সেটা সংখ্যাটা কম। এখন সাধারণ মানুষ তারা যদি এইটুকু না মানে, তাহলে দোষটা 20% তাদের ঘাড়ে পড়ছে। কারণ আপনি দেখবেন যে লকডাউন ছাড়া এমনি দিনেও যেরকম ভাবে কাছাকাছি করে বাজারে গিয়ে বাজার করছে, পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা মারছে মাস্ক ছাড়া, এতে তো করোনা ছড়াচ্ছে বা ছড়াবেই, এটা আটকাবার কিছু নেই। কিন্তু কিন্তু অশোকদা, ওই যে আপনি একটা কথা বললেন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী, এটা কোন কি অর্থে বলতে চাইছেন? দেখুন, যখন করোনা প্রথম ধরা পড়ে আর কি চায়নাতে, তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছিল থেকে দাবি উঠেছিল আন্তর্জাতিক বিমান পরিষেবাটা বন্ধ করে দেওয়া হোক, কিন্তু সেটা করলো না। তার কারণ ছিল মধ্যপ্রদেশে সরকার গঠন করতে হবে এবং ট্রাম্পকে নিয়ে একটু ট্রাম্পকে দেখাতে হবে যে আমার ক্ষমতা কতখানি, নরেন্দ্র মোদী। এই দুটো জিনিসে কিন্তু করোনার সংক্রমণটা খুব বিস্তার লাভ করলো। কারণ করোনা ইন্ডিয়াতে আসেনি, প্রথম একজন ধরা পড়েছিল, বাইরে থেকে এসেছিলেন। তার তখনই যদি বন্ধ করে দেওয়া হতো এবং যেরকম ভাবে লকডাউনের মধ্যেই যে সমস্ত শ্রমিক ছিল, আমি পরিযায়ী কথাটা ইউজ করি না, কারণ আপনারা কেউ বলেন না পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার, সেই হিসেবে যে শ্রমিকদের যেরকম ভাবে পাঠানো হলো, একটা অমানসিক ভাব। এই জিনিসের এই সাধারণ জিনিসগুলোর জন্যই কিন্তু আলটিমেটলি করোনাটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। আপনি দেখবেন যে ভারতবর্ষের গ্রামে করোনা কিন্তু অতটা নেই, গ্রাম অঞ্চলে করোনার প্রভাবটা খুব কম, কিন্তু শহরাঞ্চলে সবচেয়ে করোনার সংখ্যাটা বেশি। সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে, তারপর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, বিহার, উত্তরপ্রদেশ, এই 6টা রাজ্যে সবচেয়ে বেশি এখন করোনার প্রকোপটা দেখা গেছে। এবং করোনার প্রতিষেধক হিসেবে প্রথম যে আপনার টেস্ট কিট গুলো দিয়ে এনেছিল আর কি ভারত সরকার, সেগুলো দেখা গেল সমস্তটাই হলো কি ভুয়ো। এতে যে দেরি হয়ে গেল, এবং যেহেতু রোগটা নতুন, আমাদের এখানকার ডাক্তারদের বুঝতেও একটা সময় লাগবে যে কিভাবে এটা সারানো যায়। আমি একটা কথা আজকে এই লাইভ অনুষ্ঠানে বলছি, করোনা কিন্তু আমাদের সঙ্গে থাকবে, আমাদের সাবধান হয়ে চলতে হবে। যেমন ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এগুলো আছে,
করোনাও সেরকম থাকবে, হয়তো 5 বছর বাদে নিশ্চিহ্ন হবে। আর টিকে যদি বেড়েও, সেটাকে ভারতবর্ষের 135 কোটি লোকের কাছে পৌঁছতে কতদিন টাইম লাগতে পারে বলুন তো, আর কত টাকা খরচা হতে পারে, এটা কিন্তু ভাববার বিষয় একটা। কারণ এখনো কিন্তু মানে, হ্যাঁ বলুন। অশোকদা যেটা শোনা যাচ্ছে যে হুম। করোনা ভ্যাকসিন বেরোলে সেটা হুম। নাকি ফ্রিতে দেয়া হবে, এরকম কি কিছু হওয়ার সম্ভাবনা মনে হয় আপনার? আমার মনে হয় এটা সম্ভব নয়। আমার মনে হয় এটা সম্ভব নয়। কারণ ভারতবর্ষের কোনো সরকার, মানে এখন যে সরকারটা আছে, তারা চায় না কোনো কিছু ফ্রিতে দিক। শুধু শুধু মানে আমি বলছি, অনেক টিকে ফ্রিতে দেওয়া হয়েছে, অনেক টিকে ফ্রিতে, মানে আর টিকে বলতে যেটা বুঝি আমরা, যেটা সেটা কিন্তু এতদিন অব্দি ফ্রিতে চলে এসেছে। কিন্তু করোনার আবহাওয়া এবং বর্তমানে যে পরিবেশ, তাতে আমার মনে হয় না এটা ফ্রিতে দেওয়া যাবে আর কি। আর ভারত ভারত সরকারের আমি কাছে অত টাকাও নেই যে সেটা সবার মধ্যে ফ্রিতে বিতরণ করবে। আমি আসছি আমাদের জনতা দল অশোকদার কাছে। অশোকদা, আপনি শুনলেন যে দাদা বলছেন যে ভারতবর্ষের করোনা পরিস্থিতি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকাংশেই দায়ী, আপনি কি বলবেন? না দেখুন, এরকম ভাবে কোনো একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার এরকম ভাবে দায়ী করা যায় না বলে আমি মনে করি। উনি বললেন ট্রাম্প এসেছিলেন, ট্রাম্প তো 3 দিন ছিল। আর মধ্যপ্রদেশের সরকারের কথা বললেন, তুমি তো মধ্যপ্রদেশ হয়েছে তো, বাংলায় উড়িষ্যা, আসাম, এই সমস্ত জায়গায় কিভাবে করোনা হয়? উনি কিন্তু তার ব্যাখ্যা দেন। আর উনি একটা কথা, ওনার একটা কথা শুনি এক সম্পূর্ণ নই, সেটা হচ্ছে যে এই যে আন্তর্জাতিক যে বিমান যাতায়াত করেছে হ্যাঁ। উনি বন্ধ করতে বলেছেন। দেখুন, আমি আগেও অনেক আলোচনায় বলেছি যে আন্তর্জাতিক বিমান, আজকের আমার ভাই, আপনার ভাই বা আপনার পরিবার, কেউ যদি লন্ডনে থাকে, কেউ যদি আমেরিকায় থাকে, তো সে তো সেখান থেকে ডলার পাঠিয়েছে আমাদের দেশে, বছরের পর বছর সেখানে মানে কায়িক পরিশ্রম হোক, মেধার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, সেখানে আছেন। তিনি ভারতেরই লোক, সেখানে আছেন, ভিসা নিয়ে গেছেন, পাসপোর্টে গেছেন, যে সেখানে উপার্জন করেছেন, আমার দেশে পাঠিয়েছেন, ডলার পাঠিয়েছেন। আমাদের ডলারের বড় অভাব, কিন্তু সেই দুর্দিনে সেই ডলার উনি পাঠিয়েছিলেন, যখন আমাদের দেশে অনেক সময় দুর্দিন হয়, এখন না হয় একটু ডলারের অবস্থা ভালো আছে। তাহলে সেই মানুষগুলো সেইখানে যদি কোনো সমস্যায় পড়ে, আর আমরা একেবারে মানবিকতার দৃষ্টিকোণ ভুলে যে আমার আমার পরিবারের যে একজন, তার কথা যে আমি বলে দেবো তোমার রোগ ওখানে আছে, তুমি রোগ বোগ নিয়ে এখানে এসো, এটা কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলে না। স্বামী বিবেকানন্দই বলুন, নেতাজি সুভাষচন্দ্রই বলুন, প্লেগ হয়েছিল, তো তারপরে কলেরা মহামারী হয়েছিল, তখন কিন্তু তারা শহরে গ্রামে সমস্ত জায়গায় তারা একটা বাহিনী তৈরি করেছিলেন, যুব বাহিনী, তাদের নিয়ে কিন্তু মানুষের কাছে পৌঁছেছিলেন। তখন এত আধুনিক বিজ্ঞান ছিল না, তাই ওই দৃষ্টিকোণটা আমার কাছে প্রযোজ্য নয়, মনে হয় না। কিন্তু একটা জিনিস ঠিক, যেমন আন্তর্জাতিক বিমান যাতায়াত করেছিল, আমাদের যে বিদেশ দপ্তর সে ঠিকভাবে কাজ করেনি, মানে হাওয়াই আড্ডা যেটাকে বলে, বিমানবন্দর যেখানে, সেখানে ঠিকভাবে যদি তাদের চেকিং করা হতো, চেকিং করে তাদের যদি 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হতো, তাহলে কিন্তু অনেকটাই অনেক আমরা এই করোনার যে প্রভাব তার থেকে মুক্ত হতে পারতাম। কারণ করোনা তো ভারতবর্ষে ছিল না, করোনা বাইরের দেশ থেকে আসছে এবং এসেওছে। তো সেই যে বিস্তারের যে একটা সমস্যা, সেইটা কিন্তু এয়ারপোর্ট থেকে সেটাকে কন্ট্রোল করলে হয়ে যেত। আর একটা বলি, আপনারা জানেন দিল্লিতে একটা ধর্মীয় সভা হয়েছিল, সেই ধর্মীয় সভাতে দেখা গেছে যারা এসেছিলেন তাদের মধ্যেও করোনা পজিটিভ ছিল। তো সেটাকেও ঠিক গুরুত্বপূর্ণ সহকারে সেই দিল্লি সরকারে দেখেননি, এবং কেন্দ্রের যে বিদেশ দপ্তর দেখেনি বলে সেইটা মানে চারিদিকে বিস্তারটা হয়েছে। এই জায়গায় ওনার সঙ্গে আমি একমত হতে পারি। উনি কিন্তু এক্সপ্লেন করে বলেননি, উনি একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ এই করোনার বিষয়ে বলতে চাই না, এই কারণে রাজনৈতিক দৃষ্টিকোণ যদি হয় তাহলে বলবো সারা পৃথিবীতে করোনা ছড়িয়েছে চীন, কমিউনিস্ট চীন সারা পৃথিবীতে করোনা ছড়িয়েছে। কারণ
তাদের যে প্রদেশে প্রথম করোনা হয়েছিল এবং ধরা পড়েছিল সেই প্রদেশকে তারা চারিদিকে, জানেন কমিউনিস্ট কান্ট্রির আওয়াজ বাইরে বেরোয় না, তাদের আওয়াজ সবসময় একেবারে বন্ধ করে রাখা হয়। সেই প্রদেশকে তারা চারিদিক থেকে কর্ডন করে রেখেছিল, বর্ডারে একেবারে পুলিশ মিলিটারি লাগিয়ে দিয়ে, তাদের ফোর্স লাগিয়ে দিয়ে অন্য কোনো প্রদেশে যাতে না যেতে পারে তার ব্যবস্থা করেছিল। এমনকি অন্য প্রদেশের যে তাদের দেশের যে আভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল, আভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে তাদের দেশটাকে রুখে নিল, কিন্তু সারা পৃথিবীকে তারা জানালোই না। যার জন্য অনেক রাষ্ট্রপ্রধান নাই হুয়ের উপরে দায়ী করছেন। কেন করছেন না? হু ঠিক সময়ে জানা সত্ত্বেও এইভাবে সেই প্রদেশ থেকে, চীনের সেই প্রদেশ থেকে সারা পৃথিবীতে যখন হাওয়াই জাহাজ ঘুরছে, এই ঘুরে ঘুরে করোনাকে চারিদিকে ছড়াচ্ছে, এটা আমি বলবো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে চীন সারা পৃথিবীতে এই করোনাটা ছড়িয়েছে। আমাদের দেশেও চীন ছড়িয়েছে, কারণ উদ্দেশ্যমূলক ভাবে ছড়িয়েছে চীন। তার দেশ থেকে অন্যান্য দেশের অর্থনীতিকে খারাপ করার জন্য তারা এই কাজটা করেছে। সারা পৃথিবীতে তারা শক্তিশালী একটা রাষ্ট্র হবে বলে তারা এই কাজটা করে গেছে। এই জন্য এটা অশোকদা একটু থামাচ্ছি আমি। ওই অশোকদা, দাদা কি বলতে চাইছেন? অশোকদা শুনুন, মানে উনি, হ্যাঁ আমি হ্যাঁ বলছি, উনি উনি আমার কথাটা নাম মানে নাম হওয়া করেও মেনে নিলেন। আজকে যখন উনি বললেন যে তাবলিগের যখন যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে 27টা দেশ থেকে লোকেরা এসেছিল, তারা টুরিস্ট ভিসা নিয়ে এসেছিল। আমি ওনার জ্ঞাতার্থে বলে দিচ্ছি, টুরিস্ট ভিসা নিয়ে এলে পরে আপনি কোনো রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন না। এবং যে দিল্লি পুলিশটা হলো গিয়ে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এবং কেন্দ্রীয়, ওরা প্রায় 10-12 দিন ধরে ওখানে ছিল, তাই কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এটার উত্তর ওনার কাছে পাবো না আমি। আর 2 নম্বর কথা, যে চীন, যেমন উনি চীনের কথাটা বললেন, চীন কিন্তু একটা প্রদেশে আটকে রাখতে পেরেছিল, শুধু বিমান যাত্রাটা বন্ধ করে, চারদিকে লোকে যাতায়াত বন্ধ করে। সেইরকম যদি আমাদের ভারতবর্ষে যারা আমাদের নাগরিক বিদেশে আছে, বিদেশে কাজ করছে, তারা যদি ওখানে থাকে, তাদের ওখানে তো চিকিৎসা হবে না এমন তো নয়। তারা ওখানে কাজ করছে, তাদের নিশ্চয়ই ইন্স্যুরেন্স আছে, চিকিৎসার ব্যবস্থাও আছে। কিন্তু ভারতবর্ষে এসে তারা জোরজার করে নিজের এক একটা স্টেটে ঢুকে পড়ছে, নিজের বাড়িতে চলে যাচ্ছে, এবং সেখান থেকে করোনা ছড়িয়েছে। এই জিনিসটা উনি না মানেন যদি, তাহলে আমার কিছু বলার নেই। আরে হাউডি মোদি করার জন্য যদি আমেরিকায় করেছে, তার দাম দেওয়ার জন্য এখানে প্রোগ্রাম করছে আহমেদাবাদে, সেখানে 1.5 লাখ লোকের সমাগম হয়েছে, এবং ওর মধ্যে 35,000 লোক ছিল বিদেশি। তারা ওখানে 3 দিন 7 দিন ধরে ছিল, তাদের মধ্যে করোনা ছড়ায়নি। কে তো বলতে পারে? গুজরাট এখন করোনায় কিন্তু 3 নম্বর বা 4 নম্বর স্টেট। এটা একটু ভাববেন। আপনি বলছেন আপনার রাজনৈতিক, অশোকদা আমি একটু থামাচ্ছি, আমি যাচ্ছি বাংলাদেশে সরাসরি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউদ্দিন দা। আমার একটা প্রশ্ন, যে ভারতবর্ষের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করছে, যদিও সুস্থতার সংখ্যা ভালো, কিন্তু পাশাপাশি আপনারা একদম আমাদের পাশাপাশি দেশ, এবং আমরা প্রায় সব ক্ষেত্রেই এক, সেই জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আজকে অনেকটা ভালো। কি বলবেন আপনি এটা নিয়ে? কি কারণে এটা হতে পারে? আজকে পাশাপাশি একটা দেশ, বাংলাদেশে অনেক ভালো, কিন্তু আমাদের, এটা নিয়ে আপনার কি ধারণা? এটা যে খুবই ভালো তা ঠিক না। আমাদের এখানে পরিস্থিতি হলো, এখানে ওই দাদা এতক্ষণ বলতেছিলেন যেটা হলো যে সরকারের গাফিলতি এখানেও আছে। মানে সরকার ভালোভাবে নাইসলি হ্যান্ডেল করতে পারে নাই, যেটা অন্যান্য দেশ পেরেছে। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে এখানে যে একটা পর্যায়ে এসে এর পরীক্ষা নিরীক্ষা এখন বর্তমানে বন্ধ আছে। সরকার প্রচার করছে যে এখানের পরিস্থিতি ভালো, বা যে জরিপ আপনারা পাচ্ছেন, বা সেটা সরকারের দেয়া জরিপ, সরকারের প্রাপ্ত তথ্য, সরকারের তথ্য এখানে আমরা বিশ্বাস করি না। আমরা সরকার কর্তৃক যে তথ্য প্রতিদিন ঘোষিত হয়, মৃত্যুর সংখ্যা, শনাক্তকরণের সংখ্যা এবং সুস্থতার সংখ্যা, সেটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। তো সেই সরকারের সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হয়তো দেশ বিদেশের মানুষ জানছে যেখানে করোনা পরিস্থিতি একটু ভালো, কিন্তু এটা সত্য নয়। বর্তমানে কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে নেই। সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে যেটা আছে সেটা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে,
অর্থাৎ এখানে এখন করোনা একদম মানে এমন পরিস্থিতি যে আছে যে কার হচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না। স্কুল কলেজ বাদে সবকিছু খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিক অবস্থায় করোনা পূর্ববর্তী পরিস্থিতির মধ্যে বিরাজমান আছে। মূল কথা হলো যে আমরা ধরে নিয়েছি যে আমাদের হয়তো রেজিস্ট্যান্ট ইয়াটা ভালো, বডি রেজিস্ট্যান্টের কারণে আমরা সেফ হয়েছি। কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যে সামাজিক পরিস্থিতি সেটা অত্যন্ত একটা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি যে কথাটা বলেছিলেন যে ভারতের খুব পাশাপাশি কি আজকে মৈত্রী চ্যানেলের মাধ্যমে ভারতকে আমরা একটা ভালো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পেয়ে আমরা তো সবসময় আনন্দিত। আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আমি কিন্তু প্রথম দিকেও টক শোতে অন দ্য রেকর্ড অনেকগুলি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে ভারতকে ফলো করতে হবে। ভারত কি করে, যখন এটা উৎপত্তি হয়েছিল হুয়ান প্রদেশে, তখন ভারতের সেখানে একটা ভালো মেসেজ আমরা ভারত থেকে পেয়েছিলাম যে কেরালা খুব ভালো করছে, ভিয়েতনাম খুব বেশি ভালো করছে, আর ভারতের একটা প্রদেশ কেরালা সেখানে খুব ভালো করছে। তা আমরা ভাবছিলাম সেই মডেলটাই হয়তো হবে, এবং সেই মডেলটা হয়তো ভারতে হয় নাই যে অনেকগুলি প্রদেশ, অনেক জনসংখ্যার একটা দেশ, অনেক ক্রস সেকশন অফ দ্য পিপল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে একটি বড় দেশ, সেখানে আসলে সরকারি ব্যবস্থাপনা কতটুকু সম্ভব সেটা আমরা বুঝি। আমাদের দেশে কিন্তু সেই রকমই, আমাদের দেশের স্বাস্থ্যখাতের বেহাল দশা এবং স্বাস্থ্যখাত নিয়ে যে কর্মকাণ্ড হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক। আমি এই মুহূর্তে একটা আন্তর্জাতিক ফোরামে বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যেটা মূল প্রশ্ন ছিল যে ভারত বাংলাদেশ অনেকখানি ভালো করে ফেলেছে, তা ঠিক না। এখানে ব্যক্তিগত উদ্যোগে মানুষগুলি ভালো করে, আমরা ভালো আছি এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে, কিন্তু আমরা যে ভালো করে ফেলেছি তার কোনো তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আমরা বলতে পারি না। এইরকম কোনো তাত্ত্বিক বিশ্লেষণ সরকারের পক্ষ থেকেও হয়নি, এবং এখানে আমাদের ব্যক্তিগত গবেষণায় কোনো প্রতিষ্ঠান থেকেও উঠে আসেনি। তাই আমি বলবো আমরা একটা সংকটের মধ্যেই আছি, এবং আমরা সেকেন্ড ধাপ, অর্থাৎ শীত আসছে, সেকেন্ড ধাপকে নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার একটা ব্যক্তিগত উদ্যোগ ছিল এবং সেটা তিনি ওভারকাম করতে পেরেছেন, এবং সেজন্য তাকে ধন্যবাদ। এবং তিনি চিন্তিত হয়েছেন যে আমরা সেকেন্ড ধাপে যেন ভালোভাবে মোকাবেলা করতে পারি। প্রথম ধাপে যে হয়েছে, যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলি সেকেন্ড ধাপে হবে না তিনি বলেছেন, এবং আমরা আশাবাদী যে আমরা সেকেন্ড ধাপকে মোকাবেলা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা। আমি আছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে এসছেন সুদূর ব্রাজিল থেকে মোহাম্মদ জাহিরুল হক। জাহিরুল বাবু, অনেক অনেক শুভেচ্ছা, অনেকদিন বাদে দেখা হলো, আশা করি ভালো আছেন। জাহিরুল দা, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ব্রাজিলের করোনা পরিস্থিতি কি যদি একটু বলেন। জাহিরুল দা, শোনা যাচ্ছে? আজকে মৈত্রী চ্যানেলের মাধ্যমে আমরা যারা এখানে লাইভে সংযুক্ত হয়েছি সমসাময়িক ভাবনা অনুষ্ঠানের মাধ্যমে, আমি সবাইকে ব্রাজিলের কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে যিনি সঞ্চালনা করছেন আমাদের দাদা, দেবাশিস দাদা, অত্যন্ত প্রাঞ্জল মানুষ তিনি, ওনাকেও আন্তরিক শুভেচ্ছা রইল। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা সংযুক্ত আছেন, অত্যন্ত আন্তরিকতার সাথে আমার হৃদয়ের গভীর থেকে, অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। সবাই সুন্দর সুন্দর কথা বলছিলেন, খুব প্রয়োজনীয় কথাগুলো তারা বলছিলেন, শেয়ার করছিলেন, এবং সমসাময়িক ভাবনাগুলো নিয়ে তারা আলোচনা করছিলেন। আমিও সেই সাথে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পেরে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। আসলে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম একটি রাষ্ট্র, এখানে অনেক বড় একটি দেশ। সেখানে করোনা পরিস্থিতি আসলে সত্যিকার অর্থে মানুষ তো প্রতিদিন তার দৈনন্দিন জীবিকার তাগিদে বের হচ্ছে, মাস্ক ব্যবহার করছে, সবাই তাদের কার্যক্রমের সাথে সাথে ব্যবসা বাণিজ্যগুলো তারা এখন আপাতত করছে। এখানে নভেম্বর ডিসেম্বর মাসে নাটাল এটা উৎসব হয়, এটা বেশিরভাগ মানুষ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। তো বিশেষ করে এইখানে যেই সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে সবাই চেষ্টা করে তারা নিয়মটা মেনে চলতে, সময় অনুযায়ী তারা চলতে। তো সেই হিসাবে তারা এখন যে সামনে যে নাটালের উৎসব আসতেছে, সেই উৎসব নিয়ে তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা বিভিন্ন ফ্যাব্রিকা এবং এটাগুলো নিয়ে তারা সবাই কর্মব্যস্ততায় চলে যাচ্ছে।
আমি মনে করি সার্বিক দিক থেকে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে আসলে এই যে আমরা সমসাময়িক বিষয়গুলোর উপরে যে কথাগুলো বলছি, আসলে করোনা পরিস্থিতি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। যদিও আসলে করোনা আমাদের কাছে একটা এমন একটা বিষয় যেটা আসলে মহামারী আকার ধারণ করেছিল বা আছে বা থাকবে, এটা একবারে চিরতরে যাবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তো আমরা সচেতনতার সাথে সবসময়, শুধু করোনার জন্য নয়, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদেরকে মানুষের যে মনুষ্যত্ব বোধ, সেটাকে জাগ্রত করে চলতে হবে। আমি মনে করি আমরা যে মাস্ক পরতেছি, মাস্কটা কেন? এই মাস্কটা আমার নিরাপত্তার জন্য, যাতে আমাকে করোনা আক্রমণ করতে না পারে। আর বিশেষ করে একটা আধ্যাত্মিক চিন্তা, আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি বলি, আমরা একজন আরেকজনের যেন কোনো গীবত না করি, তার খারাপটা যেন না বলি মানুষকে, যেন ওই জিনিসটার জন্য আল্লাহ আমাদেরকে মাস্ক পরাই দিয়েছেন, যে এই যে তুমি গীবত থেকে বেঁচে থাকো, তুমি মানুষের খারাপ থেকে বেঁচে থাকো, তুমি তোমার বলাটাকে কন্ট্রোল করো। এটা আমার চিন্তা থেকে আমি বলছি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাস্ক পরিয়ে দিয়েছেন। তো আমাদেরকে আসলেই কন্ট্রোল হয়েছে বা হচ্ছে, এটা আমাদের এটা চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসতে হবে, এবং আমরা যারা সম্ভব তারা আমরা অবশ্যই এই জিনিসটাকে করা উচিত। আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা সারা ওয়ার্ল্ডের মধ্যেই যারা আমাদের প্রবাসীরা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং যারা যেন তাদের কর্মব্যস্ততার মধ্যে তারা কাজ করতে পারে। এবং আমাদের এখানে ব্রাজিলে আমাদের এক ভাই, বাংলাদেশের এক ভাই, প্রবাসী ভাই, রেমিটেন্স যোদ্ধা, তিনি গত এই সপ্তাহে ইন্তেকাল করছেন, মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। তো আমরা প্রতিনিয়ত এই করোনার সাথে আমরা আছি। করোনা একদিকে আছে, আরেকদিকে আমাদের কর্মব্যস্ততাও আছে। আমাদেরকে বের হতে হচ্ছে, কাজের জন্য বের হতে হচ্ছে, আমাদেরকে বেঁচে থাকার তাগিদে বের হতে হচ্ছে, আমাদের পরিবার পরিজন, আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষদেরকে, আমরা যারা যারা এই প্রবাসে আছি সবাই আমরা দেশকে ভালোবাসি। আমাদের প্রত্যেকের দেশেই যেন আমাদের পরিবাররা ভালো থাকে, সেজন্য আমরা রেমিটেন্স আর্ন করার চেষ্টা করতেছি। তো সেই জন্য আপনারা সবাই যারা আছেন, সকল শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব আমরা যেন নিজে স্বচ্ছ থেকে, নিজের ইয়েকে কন্ট্রোল রেখে, আমার প্রতিটা ব্যাপারে যেন আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি যেন সচেতন থাকতে পারি, এবং সৎভাবে যেন আমার কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি। হ্যাঁ, সেই চেষ্টা, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ আজকে ধন্যবাদ, যারা আয়োজন আছে সবাইকে। ধন্যবাদ দাদা। এবার আমি যে প্রশ্নে আসছি, একটু অন্যরকম জায়গাতে যাই। আমি প্রশ্নটা সৌরভের কাছে বলছি। সৌরভ, তুমি জানো আজকে যারা আমাদের এদিকে আছেন সবাই প্রায় অল্প বিস্তর জানেন যে কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে কিন্তু 100 মহারাষ্ট্রে তৈরি হয়ে গেছে ভীষণভাবে। তো এবং এটা নিয়ে কোথাও কোথাও বলা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বানানো হচ্ছে, যেখান থেকে আজকে মহারাষ্ট্র সরকারকে ছোট করে দেখা হচ্ছে বা দেখানো হচ্ছে, বা এর পেছনে হয়তো অন্য কিছু উদ্দেশ্য আছে। তোমার কি মনে হয়, কি বলবে তুমি সৌরভ? প্রথম কথা হচ্ছে যে আমি কদিন আগেও একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে সুশান্ত সিং রাজপুত মারা গেছেন, এটা খুব দুঃখজনক। হ্যাঁ, সেটা মারা গেছেন, সুইসাইড করেছেন না মার্ডার হয়েছেন সেটা পুলিশ বিবেচনা করবে, আমি সেই জায়গায় যাচ্ছি। আজ থেকে বহু বছর আগে রাজ কাপুরের ছেলে, বড় ছেলে রণধীর কাপুর একটা কথা বলেছিলেন যে আমাদের বলিউডটা চলে সেক্স, পার্টি ইত্যাদির উপর নির্ভর। তা আজকে প্রশ্ন হচ্ছে যে রাতারাতি শিবসেনা গভর্নমেন্ট আসার জন্য রাতারাতি তো কেউ মদ্যপান করছে কিংবা ড্রাগ নিচ্ছে তা তো নয়। এটা বহুদিন ধরে র্যাকেটটা চলছে, যদি থাকে, আমি থেকে আজকে যখন আমার প্রশ্নটা যে এর আগে তো বিজেপির গভর্নমেন্ট ছিল, তা তখন বিষয়টা হয়নি কেন? এটা কি নয় যে শিবসেনা যেহেতু বিজেপির সঙ্গে যায়নি, তারা উদ্ধব ঠাকরে নিজে একটা গভর্নমেন্ট তৈরি করেছেন যে তার জন্যে? কিংবা এইটা তো নয় যে বালাসাহেব ঠাকরে যে একটা প্রভাব বলিউডে ছিল এবং তাকে যে মানুষ যে সম্মান করত, বালাসাহেব ঠাকরের যে রাষ্ট্রীয় বোধ কিংবা দেশীয় বোধ, রাজ্যের প্রতি যে ভালোবাসা, সেইটাকে ভাঙার জন্য সেই মিথ্যা। আজকে রিয়া চক্রবর্তী বলুন কিংবা সারা আলী খান বলুন,
এরা তো আজকে ড্রাগ নিচ্ছে তা নয়, যে শিবসেনা গভর্নমেন্ট এসছে তারপরেই ড্রাগ নিচ্ছে তা নয়, এটা হঠাৎ খুঁচিয়ে এইটার পেছনে একটা রাজনৈতিক অভিসন্ধি। যে কঙ্গনা রাওয়াত যিনি এই ড্রাগ নিয়ে এত কথা বললেন, কেন্দ্রীয় সরকার তাকে হোয়াইট ক্যাটাগরি নিরাপত্তা দিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, আপনাকে তাহলে একটা কথা আমি বলি, সেই কঙ্গনা রাওয়াত নিজের নগ্ন ছবি ঋত্বিক রোশনকে মেল করেছিলেন। যে নিজে ঠিক নয়, যার নিজের কোনো ঠিক নেই, সে করছে সে করছে দেশ উদ্ধার করতে, সেটা থক বাঁচতে গেলে গা উদ্ধার হয়ে যাবে। এটা ঠিক নয়। এইটা সম্পূর্ণ শিবসেনা গভর্নমেন্টকে লকডাউনের সময় একটা দিয়েছিল, একটা এমন টাইপের একটা ব্ল্যাকমেল টাইপের করতে চেয়েছিল, তোমাকে এর মধ্যে কি প্রমাণ করতে হবে, সেটাকে শিবসেনা উদ্বুদ্ধ করে নিজে কাটিয়ে নিতে পেরেছেন। এবার যেন তেন প্রকরণ বিজেপি দুটো তিনটে জিনিস জানে। বিজেপি জানে নয় এমএলএ কিনতে পারে যেখানে দুর্বল, নয় ব্ল্যাকমেল, নয় গুন্ডাগার্দি, যে কোনো তিনটের মধ্যে ওরা যেটা সুবিধা হবে সেটাই করবে। এবং বর্তমান পরিস্থিতিতে কেউ একমত হোক আর না হোক, আমি আমার বক্তব্য বলছি, শিবসেনা গভর্নমেন্টকে ব্ল্যাকমেল করার জন্য এই কাণ্ড। এই ব্যাপারটা আমি অশোক সরকারদার কাছে আসছি। সরকারদা, আজকে আপনাদের ওখানে আপনাদের গভর্নমেন্ট এবং যা পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা জানি যে ওখানের গভর্নমেন্ট কিন্তু ধীরে ধীরে গভর্নমেন্টকে ছোট করার একটা প্রচেষ্টা চলছে। আমি জানি না সত্যি মিথ্যে, আদৌ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে না হঠাৎ করে এটা কোনো প্রকৃত ব্যাপার। আপনি কি বলেন দাদা, অশোক দা? সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যুর ঘটনা, সেটাকে নিয়ে একটা রাজনীতি হচ্ছে। সুশান্ত সিং রাজপুত বিহারের ইলেকশন আছে, এই বিহারি সেন্টিমেন্ট জাগাবার চেষ্টা, এবং এর সঙ্গে আপনি দেখুন, একটা খুন বা মার্ডার বা যাই এমনি মারা গেছেন, তার জন্য 3টে সেন্টারের বড় বড় এজেন্সিকে লাগানো হলো। আচ্ছা, এটা তো আমি ভারতবর্ষে বোধহয় প্রথম হলো জিনিসটা। সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই গেল, সিবিআই এর পরে ইডি এলো, ইডির পরে এনসিবি এলো, ড্রাগ কন্ট্রোল ব্যুরো আর কি। এই জিনিসটা দেখে তো আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা সামান্য হত্যা হোক বা মৃত্যু হোক, তার পরিপ্রেক্ষিতে 3টে সেন্ট্রাল এজেন্সি যাদের সুনাম আছে বলে মনে করা হয়, তারা চলে গেল। এবং আজকে বোধহয় 3 মাস হতে চললো সুশান্ত সিং রাজপুত মারা গেছে। তার কোনো কিন্তু এখনো, প্রায় 3 মাস হতে চললো, কিন্তু তার কোনো এখনো কেউ বলতে পারছে না কি হয়েছে। যে কমপ্লেন করেছিল 15 কোটি টাকা, ইডি তো ঘন্টার পর ঘন্টা তদন্ত করে সে 15 কোটি টাকা পায়নি। এবারে মৃত্যু কি মৃত্যু হয়নি, ভিসেরার রিপোর্ট এমসে নিয়ে গেছে, এমস থেকে রিপোর্ট দিয়েছে, সেটাও প্রকাশ করছে না। সূত্র মারফত খবর তো উনি ওনার বিষক্রিয়ায় মৃত্যু নয়, সুইসাইডই করেছে। কিন্তু এই যে জিনিসটা, এই যে প্রমাণিত হচ্ছে যে একটা সরকার যখন ফ্যাসিস্ট হয়, যেন তেন প্রকরণে আমার ক্ষমতায় থাকতে হবে। আর নয়, ভোর 4টের সময় উনি চলে যান, রাজ্যপালকে ডেকে সরকার গঠন করেছিল, সেই সরকার অবশ্য 2 দিনের মধ্যেই পড়ে যায়। তো এই জিনিসটা তো করেছে। ভোর 4টের সময় চোর মাঠপাড়রা চুরি করতে বেরোয়, তখন ওই সময় নাগরিকরা খুব গভীর ঘুমে থাকে। আর বিজেপি সরকার ওই সময় এমএলএদের নিয়ে গিয়ে মহারাষ্ট্র সরকার চুরি করতে গেছে। এটা তো রাজনীতির একটা চরম ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল এইখানে। দেখুন, ওনাদের যা টাকার জোর, এখন তো 4 জনের টাকা আছে, 2 ভাই আম্বানি, আদানি আর মোদি, বিজেপি পার্টি। সমস্ত ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি যাই হোক, এনাদের টাকার অভাব নেই। এরা চেষ্টা করেছিল বিজেপি আমাদের শিবসেনার এমএলএদের কেনার, কিন্তু শিবসেনার এমএলএদের কিনতে পারেনি। এই থাপ্পড়, যেরকম ভাবে থাপ্পড়টা খেয়েছে অমিত শাহ মোদিরা, সেই থাপ্পড়ের যে এটা এখনো ভুলতে পারছে না। তার জন্য অশোক বাবু, ফোর্বস বলছে যে এই লকডাউনে মুকেশ আম্বানি সবচেয়ে বেশি পয়সা কামিয়েছে, কোটিপতি হয়েছে, এবং বিশ্বের এখন উনি 3 নম্বরে। এই 68 দিন লকডাউনে 9,500 কোটি টাকা ওনার উদ্বৃত্ত হয়েছে। তাহলে ভাবতেই পারছেন
অনিল অশোকদা- আম্বানি যিনি, এক মিনিট, অনিল আম্বানি যিনি বলেছেন, মুকেশ আম্বানি, মানে- মুকেশ আম্বানি। না, অনিল আম্বানি একটা হ্যাঁ, কথা, অনিল যিনি বলে- আমাদের ওই র্যাপেলের ডিলে আছেন আর কি, উনি বলেছেন ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে আমার একটা গাড়ি ছাড়া কোনো সম্পত্তি নেই। তাহলে বাবা তাকে তুমি কি হিসেবে র্যাপেলের চুক্তিতে নিয়ে এলে? এটা এরকম যে মানে সরকার হতে পারে যে সরকার তার নিজের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য, দেশের স্বার্থ তো পরের কথা, নিজের দলের ক্ষমতায় থাকার জন্য এত নিচে নামতে পারবে এটা ভাবা যায় না। এবং আমি প্রত্যেক, হ্যাঁ বলুন। অশোকদা একটু থামাচ্ছি, আমি যাচ্ছি অশোকদার কাছে। অশোকদা জনতা দলের অশোকদা, আজকে আমাদের অশোকদা শিবসেনার পক্ষ থেকে যিনি আছেন, দাদা যে কথাগুলো বলছেন সুশান্ত সিং মৃত্যু এবং অন্যান্য বিষয়, আপনি কি বলবেন এটা নিয়ে? যে উনি যেটা বলছেন যেটা একটা রাজনৈতিক চক্রান্ত, অশোকদা আপনি কি বলবেন? কি মনে হয় আপনার? সৌরভ বাবু এবং অশোক বাবু দুজনেই যে কথা বললেন, মানে ওনাদের দুজনার কথাটাই আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ। কারণ সুশান্ত সিং মার্ডার কেস এই জায়গায় পৌঁছতেই না। মার্ডার হয়নি কিন্তু, আপনি জানেন না মার্ডার হয়েছে? না, এখন মার্ডার বলা যাবে না দেখুন, অশোকদা। আমি যখন বলছি এখন তো আপনার বলার সময় suicide- আমি 1 মিনিট কথা বলছি, 1 আচ্ছা সেকেন্ড কথা বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো। হ্যাঁ বলুন। দেবাশিস বাবু বলবো কি? হ্যাঁ বলুন। দেবাশিস বাবু শুরু করব? হ্যাঁ শুরু আচ্ছা। করুন। আচ্ছা, সেটা হচ্ছে এইটা কেন দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এই যে জায়গায় পৌঁছতো না, আর একটা ভাগে ভাগ করছি এটা যে পৌঁছিয়েছে, পৌঁছানোর ফলে বহু কিছু ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। কেন পৌঁছতো না? 14 তারিখ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করুক, তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়ে তাকে খুন করানোই হোক বা কিছু হোক, সে তো কোর্ট বিচার করবে। এখনই বলার কিন্তু সময় আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, 19 তারিখে ঘটনাটা ঘটেছে, তারপরে সে নিয়ে তার সুশান্ত সিং রাজপুতের পরিবার বিভিন্নভাবে তারা বলেছে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। কিন্তু মহারাষ্ট্র সরকার সেটাকে কানেই নেন। তো স্বভাবতই ভারতবর্ষের উনি বিহার রাজ্যে বাস করেন, বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দলের সর্বভারতীয় সভাপতি এবং বিহারের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় নীতিশ কুমারজির কাছে গেছেন, যেহেতু তিনি বিহারে বাস করেন, তার বাবা। তো যে ঘটনাটা বলেছেন, ঘটনাটা এইরকমই, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। এখন আপনারা রাজনীতির কথা বলছেন, গেছেন বলেছেন, নীতিশ কুমারজি বলেছেন ঠিক আছে আপনি অভিযোগ জানান, আইন অনুগভাবে আমার রাজ্য যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ব্যবস্থা নেবে। তো এই পর্যন্ত বলার পরে উনি অভিযোগ দায়ের করেছেন, সুশান্ত সিং রাজপুতের বাবা। অভিযোগ গ্রহণ হয়েছে পাটনাতে। তারপরে তার ইনভেস্টিগেশন করার জন্য মহারাষ্ট্রের বোম্বেতে, সেখান থেকে ডিজি, পাটনার ডিজি কয়েকজন অফিসারকে পাঠিয়েছে। প্রথমে একজন দুজনকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি, মহারাষ্ট্র সরকার বোম্বে করেনি। তারপরে তিনি আরো একজন তার থেকে উচ্চপদস্থ একজন অফিসারকে পাঠিয়েছেন। সেই অফিসারকে কি করা হলো, এয়ারপোর্ট থেকেই তাকে একরকম মানে চ্যাংদোলা করে ধরে নেওয়া যাকে বলে। এ উদাহরণ পশ্চিমবঙ্গে আপনারা জানেন, যেমন সিবিআই কে যেমন ভাবে অপদস্থ করা হয়েছিল একজন অফিসারের কেসে, ঠিক সেইভাবে অনুকরণ করেছে মহারাষ্ট্র সরকার। তো তাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যেয়ে তাকে বলল যে আমার দেশের আইন আছে, দেশের আইন, এখন করোনা পজিটিভ চলছে চারিদিকে, তো আপনার পজিটিভ আছে কি নেগেটিভ আছে জানার জন্য আপনাকে কোয়ারেন্টাইনে 14 দিন থাকতে হবে। পুলিশ অফিসার, চিন্তা করুন, ভারতবর্ষের একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে ইনভেস্টিগেশন করতে গেছে। ওই এর আগে তো এরকম ঘটনা, কত পুলিশ তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, কত মানুষও তো যাচ্ছে, সবাইকেই কি মহারাষ্ট্র সরকার কোয়ারেন্টাইনে পাঠিয়েছে? সেই সময় পাঠাননি, কিন্তু ওনাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিলেন 14 দিনের জন্য। শুধু কোয়ারেন্টাইনে পাঠিয়েই খাওয়া হলেন না, তাহলে অশোকদা এর মধ্যে আপনি অশোকদা আপনি তাহলে সরকারের এখতিয়ার নেই। আমি 1 মিনিট, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বলুন। বলছি তাহলে আমাকে 1 মিনিট বলতে দিন, 1 মিনিট। হ্যাঁ বলুন মহারাজ 1 মিনিট আমাকে 1 মিনিট বলতে দিন। আচ্ছা বলুন। এর মধ্যে মহারাষ্ট্র সরকার এতেই ক্ষান্ত হননি, উনি
আবার ওনারা মহারাষ্ট্র সরকার আদালতে চলে গেলেন, সেই আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত করালো সাংবিধানিক বিষয় যে মহারাষ্ট্র সরকারের এই যে এখানে মার্ডারটা ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা বিহার সরকারের কোনো পুলিশ এখানে আসতে পারে কিনা, ওখানে এফআইআর হতে পারে কিনা, নানান কোর্ট কাচালির মধ্য দিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট আর সেটা অর্ডার দিলেন এবং এখান থেকে নীতিশ কুমারও বললেন ঠিক আছে আমাদের এখান থেকে যদি অসুবিধা হয় এটা সিবিআই কে দেওয়া হোক। তখন সেটা সুপ্রিম কোর্ট সেটা সিবিআই কে দিলেন এবং সিবিআই ইনভেস্টিগেশন করতে যে অন্য ডালপালা এসছে এটাও জানতে হবে। সিবিআই ইনভেস্টিগেশন করতে যে ইডি এসছে, সিবিআই ইনভেস্টিগেশন করতে যে নারকোটিক এসছে, চারিদিকে ডালপালা বেরিয়ে। হ্যাঁ বলুন। অশোকদা একটু থামাচ্ছি অশোক সরকারদা কি বলছেন বা কিছু কি বলছেন দাদা? উনি ভুল বলছেন। ওনার ডিজি গেছিল, ডিজি পরবর্তীকালে ওখান থেকে ঘুরে এখন তো উনি জেডিইউর বোধহয় ক্যান্ডিডেট হচ্ছেন রিজাইন। মানে সুতরাং আপনি জানেন না, আপনি ভালো করে দেখুন দেবাশিস বাবু, আপনি দেখুন ডিজি কখনোই জাননি, ডিজি একজন উচ্চ পদস্থ তাকে পাঠিয়েছে, আপনি জানেন না, জানেন না, ভুল তথ্য আমি জানি, আমি 100বার জানি, আপনি জানেন না, আমি 100বার জানি। পাটনার ডিজি ওখানে যাননি, পাটনার ডিজি ওখানে যাননি। ডিজি গেছিলেন, আমি খবরের কাগজ পড়ি, আপনি দেখেন ডিজি পাটনা থেকে ডিজি যাননি, ডিজি একজন অফিসারকে পাঠিয়েছিলেন, তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। আপনি ভালো করে খবরের কাগজ দেখে নিন, আপনি দেখে নিন। আমার দেখা আছে ডিজি পাটনার ডিজি যাননি, একজন উচ্চ অফিসার গিয়েছিলেন, তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছিলেন। দেবাশিস বাবুকে জিজ্ঞেস করে নিন না, দেবাশিস বাবু আপনি জানেন তো ডিজি গেছিলেন কি? দেবাশিস বাবু আপনি তো নিরপেক্ষ লোক, আপনি উত্তরটা দিন না। দেবাশিস বাবু দাঁড়ান, অশোকদা আপনি বলতে দিন দাদা। অশোক সরকারদা কি বলছেন কমপ্লিট করতেন প্লিজ। অশোকদা যিনি গেছিলেন তিনি ওখান থেকে এসে রিজাইন করে এখন জেডিইউর এবারে ক্যান্ডিডেট হচ্ছে। হ্যাঁ, নীতিশ কুমার মহাশয়ের বাড়িতে গিয়ে উনি বলেছেন আমি রিজাইন করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর কথা, উনি যেটা বলতে চাইছিলেন যে এটা মহারাষ্ট্র সরকার কেস করেছে আমাদের সুশান্ত সিং রাজপুতের বাবা মারা কেস করেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে রাজি হয়েছে এটা সিবিআই এনকোয়ারি হোক। সেই পরিপ্রেক্ষিতে এই সিবিআই এনকোয়ারিটা হচ্ছে। সিবিআই এনকোয়ারি করেছিল খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে, তাকে কি করে খুন করা হবে, কি হয়েছে, প্ররোচনা কে দিয়েছে, সেসবগুলো এখন কোনো জায়গায় কোনো কিছু নেই। এখন শুধু মানে শ্রমিকদের সমস্যা, কৃষকদের সমস্যা, মানুষের খাদ্যের সমস্যা, বেকারির সমস্যা, এইগুলো থেকে চোখ ঘোরাবার জন্য মোদী গভর্নমেন্ট এক একটা করে ইস্যু তুলে আনছে এবং সেটাকেই কাজে লাগাচ্ছে। মানুষ ভোটের আগে ওই নায়ক নায়িকাদের ড্রাগ খাবার ছবি দেখে ওই নিয়ে মগ্ন থাকে, তারা আর ভুলে যায় যে তাদের 1000 মাইল হেঁটে মানে না পেটে না খেতে পেয়ে তাদেরকে আসতে হয়েছে নানান দেশ থেকে, নানান দিল্লি থেকে, মুম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে। এগুলো তো করতে হয়েছে, এগুলো ভোলাবার জন্য এই সরকারের বা বিহারের ভোটের জন্য এই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যে তথ্য উনি দিচ্ছেন, উনি ভুল তথ্য দিচ্ছেন। যে ডিজি গেছিলেন তাকে ওখানে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে বলা হয়েছিল, উনি ওখানে 3 দিন থাকার পর উনি চলে আসেন বিহারে। তারপরে উনি ইচ্ছা প্রকাশ করেন যে আমি নির্বাচনে দাঁড়াবো। উনি নির্বাচনে দাঁড়াবার করার জন্য অ্যাকচুয়ালি 6 মাস না হলে নির্বাচনে দাঁড়ানো যায় না। স্পেশাল পারমিশনে ওনাকে উনি রিজাইন দেওয়ার পর ওনাকে অ্যাপ্লাই করেছে এবং উনি সেটা গ্রহণ করে এখন নীতিশ কুমারের ওনাকে ক্যান্ডিডেট করবে বলেছে। এটা উনি অস্বীকার করছেন, উনি ভুলে গেছেন, আর না হলে পরে মনে করতে পারছেন। এটা সব খবরের হেডলাইন ছিল যে যারা মুম্বাইয়ে যে ডিজি গেছিলেন সেই। দেবাশিস বাবু আমাকে 1 সেকেন্ড বলতে দেবেন। দেবাশিস বাবু যিনি সঞ্চালনা করছেন, দেবাশিস বাবু 1 সেকেন্ড বলতে দেবেন। হ্যাঁ বলুন। যে অফিসার গিয়েছিলেন তিনি হচ্ছেন বিনয় তিওয়ারি, আইপিএস অফিসার। তিনি জাননি, কখনোই উনি অসত্য কথা বলছেন, আমি বলবো না উনি মিথ্যা কথা বলছেন, হয়তো উনি ভুলে গেছেন, না হয় দেখেননি সংবাদপত্র। বিনয় তিওয়ারি আইপিএস অফিসার ওখানে গিয়েছিলেন, তাকে কোয়ারেন্টাইন করা হয়েছিল, কখনো ডিজি জাননি। আইপিএস অফিসার বলবো যদি সময় দেন আমি বলবো না। দেবাশিস বাবু আমি এখানে আছেন, আমরা শ্রদ্ধেয় বাংলাদেশ থেকে আসছেন, ব্রাজিল থেকে আসছেন, তাদেরও সুযোগ দেওয়া উচিত। এই জন্য ওই কথাটা আমি যদি সময় পাই বলবো কিভাবে নীতিশ কুমার হ্যান্ডেল করেছেন এবং তার ফলে আজকে ওখানে মৃত্যু হারও কম
এবং সেখানে আজকে 92% অধিক সেখানে আজকে তারা সেরে উঠছে। এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। আজকে কিন্তু কেরালা প্রথমে নেই, বিহার প্রথমে আছে, ওনার ওটা জানা নেই, ওনার ওটা জানা নেই। বিহারে টেস্টের ল্যাবরেটরি নেই এত। কেরলে 67%, সেই রিকভারি রেট কেরলে 67%। উনি জানেন না। আর বিহারে 92.23%, 92.23%। ওনার জানা নেই, ভালো করে জেনে আসুন। ধরে বলছি বিহারে কোনো অন্যকে টেস্ট হচ্ছে না। বলার আগে নিজে ভালো করে জেনে নিন। এটা আচ্ছা, কি গভর্নমেন্ট অফ দেবাশিস ইন্ডিয়া দা কি বলছিলেন? অন্যান্য সংস্থা ডাটা আছে, আমি দেবাশিস সবগুলো দা। দেখে শুনেই বলছি, না দেখে বলছি না। দেবাশিস দা, হ্যাঁ আছি অশোকদা, আমি আছি সৌরভের কাছে। সৌরভ, হ্যাঁ। এই যে ধরো যেটা নিয়ে আজকে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, জাহিরুল বাবু পাখাটা যে- একটু সরিয়ে দিন, এর আওয়াজটা আসছে বড্ড কানে। জারুল্লাহ পাখাটা একটু প্লিজ সরিয়ে দিন, হ্যাঁ আওয়াজ আসছে। জারুল্লাহ, না মাইকটা মিউট এবার করুন। হ্যাঁ, এবার আমি সৌরভের কাছে আসছি। সৌরভ, যে প্রশ্নটা এখানে যে আজকে যেটা তুমি বললে বা দাদা বললেন, তার বিরুদ্ধে অশোকদার যেটা বক্তব্য, যে অশোকদা যেটা বলছে যে এটার মধ্যে পলিটিক্যাল ব্যাপার নেই। এই সুশান্ত সিং রাজপুত নিয়ে যেটা হচ্ছে, এটা নিয়ে কোনো পলিটিক্যাল ইস্যু নেই। কি বলবে তুমি, এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু নেই? তার কারণ পলিটিক্যাল ইস্যু আছে, সম্পূর্ণভাবে আছে, সম্পূর্ণরূপে আছে। আমি যদি বলি, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে সাউথের ইন্ডাস্ট্রি। যদি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ড্রাগ র্যাকেট চলে, তাহলে কি বিশ্বাস করতে হবে সাউথের ইন্ডাস্ট্রি কি দোয়া তুলসী পাতা? সাউথের ইন্ডাস্ট্রিতেও ড্রাগ র্যাকেট চলে, সাউথের ইন্ডাস্ট্রি। তাহলে ওখানে ধরা হলো না কেন? এবং আপনাকে আমি বলছি, 2021-এ আমাদের পশ্চিমবঙ্গ নির্বাচন, পশ্চিমবঙ্গে কিছু টলিউড অভিনেতা অভিনেত্রীদের তাদেরকেও ভয় দেখিয়ে বিজেপিতে জয়েন করানো হয়েছে। তারা যদি বিজেপিতে জয়েন যদি না করতেন, আপনি দেখতেন এখানেও কিন্তু নার্কোটিক, এখানেও কিন্তু টলিউডেও বলতো এরা সব ড্রাগ নিচ্ছে। দেখবেন নামজাদা অভিনেতা অভিনেত্রীরা ড্রাগ নিচ্ছে। এদের মূল কাজ হচ্ছে, আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, অনেকে দিল্লি দেখাচ্ছেন, দিল্লি বিধানসভা, দিল্লি রাজ্যের কথা বলছেন। দিল্লি রাজ্যের কিছু করার নেই, সে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। দিল্লি রাজ্যের পুলিশটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হ্যাঁ, দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেয় গাজিয়াবাদের পুলিশ, উত্তরপ্রদেশে। এটা জানতে হবে। তাহলে যেখানে পুলিশ থেকে এবং প্রশাসন থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এবং আজকের দিনে যেখানে সম্পূর্ণরূপে একটা ভয়ের রাজনীতি। আজকে আমরা যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আজকে আমিও শিবসেনা করি না, আমিও জেডিইউ করি না, আমি অনেক কিছু করি না, আমি আমার অন্য একটা মতাদর্শ থাকতেই পারে। কিন্তু সেখানে দাঁড়িয়ে একে অপরের প্রতি যে একটা সম্মানের জায়গা, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে হারিয়ে গেছে। এখন শুধুমাত্র গেলে তুমি অমুক পার্টির এমএলএ, ভাই এত কোটি টাকা দিচ্ছি, তুমি এদিকে চলে এসো, যদি না হয় ঠিক আছে, তোমাকে তাহলে ব্ল্যাকমেল করা হবে। আজকে দেখুন, যে মুকুল ভাগ, যে নারদা সারদা তীব্র অভিযুক্ত, তিনি আজকে সহসভাপতি। শঙ্কুদেব পান্ডা, তাকে আরম্ভ করে সৌমিত্র খান, যারা যারা সব অভিযুক্ত, তারাই আজকে পদাধিকারীর মধ্যে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে, আরেকটা কথা হচ্ছে যে অশোক দাস, মানে জনতা দল ইউনাইটেডে উনি যেরকম বলছেন কথাটা, আমি ওনার সূত্র ধরে বলছি, আপনি আমাকে একটা কথা বলুন তো, কেন গুপ্তেশ্বর পান্ডেকে রিজাইন করতে হলো? তিনি কেন ওই কথা বললেন যে তার কেরিয়ারে এরকম একটা ব্যাপার, তাকে বাধ্য হয়েছে তিনি ভিআরএস নিয়ে নিলেন? আমি তো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার মনে হচ্ছে, এটা আমার অ্যাজাম্পশন, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, 1 বছরের মধ্যে জেডিইউ হয়তো বিজেপি থেকে বেরিয়ে আসবে, এবং অশোকবাবু হয়তো বুঝছেন না, কিংবা হয়তো এখন জোটে আছেন বলে বলছেন না, হতে পারে মেবি। কিন্তু এটা বাস্তব কথা, নীতিশ কুমার কাঁটা দিয়ে কাঁটা তুলবে। গুপ্তেশ্বর পান্ডেকে উনি এনেছেন কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য। নীতিশ কুমার এখন চুপ করে আছেন। নীতিশ কুমার ভোটের রেজাল্টের পরে ঠিক 1 বছর বাদে সবকিছু বোঝা যাবে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, আমি এই মুহূর্তে বাংলাদেশে চলে যাচ্ছি, আছেন গিয়াসউদ্দিন দা,
এই জিয়াউদ্দিন দা আমার আজকে একটা আপনারা হয়তো জানেন যে আজকেই জানা গেছে যে আপনাদের সঙ্গে ভারতের একটা আবার নতুন করে জল বন্টন নিয়ে একটা চুক্তিতে বসা হবে। এটা বোধহয় বাংলাদেশের একটা বোধহয় সবাই কিছুটা ক্ষোভ ছিল, যতটা আমি জানি, যে জল নিয়ে, তিস্তার জল নিয়ে একটা সমস্যা ছিল বা আছে। এটা এর আগে আমি যখন বাংলাদেশ গেছি তখনও শুনেছি অনেকের মুখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি শুনলাম, আমরা খবর পেয়েছি যে এটা নিয়ে একটা চুক্তিতে আবার বোধহয় আলোচনায় বসা হচ্ছে। কি বলবেন জিয়াউদ্দিন দা? ঠিকই বলেছেন। সেটা হলো যে এই যে জল নিয়ে, সেটা তো আজকে নতুন না, অনেক দিন যাবত। তো এই রাজনৈতিক মেরুকরণের মধ্যে আমাদের জল নিয়ে নতুন চুক্তি, জল নিয়ে আলোচনা, এই করে করে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জল পাচ্ছি না। আমাদের সরকারের পরিবর্তন হয়ে একটার পর একটা সরকার আসে, কিন্তু জল পাচ্ছে না। আমরা আমাদের ভারতের সাথে এটা নতুন কিছু না, এটা আরো কয়েকবার চুক্তি হয়েছে বা সবসময় চলছে, কিন্তু আমাদের এই যে আন্তর্জাতিক এই সমস্যাটা, আপনার মানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের কাছ থেকে আমরা এটা সমাধানের আশা করি। এখন আমরা আন্তরিক না, ভারত আন্তরিক, কেন্দ্রীয় সরকারের কথা বলছি আমি, সেটা অস্পষ্ট, কোনো কিছু তো প্রকাশ করে না। এই উপমহাদেশের এই সরকারগুলি কোনো তথ্য সঠিকভাবে প্রকাশ করে না। এখন সমস্যাটা কোন জায়গায় সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জানি যে চুক্তি হচ্ছে, আলোচনা চলছে, কিন্তু সমস্যা অনেক আগে জানেন একবারে সমস্যা হয়েছিল যে কেন্দ্র সরকার রাজি আছে, পশ্চিমবাংলার সরকার মমতা দিদি রাজি নেই, সেই কারণে চুক্তিটা হলো না। তো সেইটা একটা গেল। কেন্দ্রীয় সরকার যদি রাজি থাকছে, স্টেট টু স্টেট, মানে স্টেট টু স্টেট, একটা দেশ আরেকটা দেশের সাথে চুক্তি করবে, পশ্চিমবাংলা সরকার বা কোনো অন্তরায় হতে পারে না। তারপরও আমাদেরকে সেটা বোঝানো হয়েছে এবং আমরা সেটা বুঝেছি, অপেক্ষা করেছি, ধৈর্য ধারণ করেছি। কেন্দ্রীয় সরকার যদি আরেকটা দেশের সাথে চুক্তি করে, সেক্ষেত্রে কি ভারতের অন্য একটা স্টেটের কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। এখন আমাদের কারো যেমন কোনো তথ্য সঠিকভাবে প্রকাশ করে না যে মূল সমস্যাটা কোথায়, তেমনি ভাবে ভারতের পক্ষ থেকেও আসল সমস্যাটা বলা হয় না, সংকটটা কোথায়। সংকটটা যদি অনুধাবন করা যেত, সমস্যাটা যদি চিহ্নিত করা যেত, তাহলে এর সমাধান বেরিয়ে যেত। কারণ এই কারণে হয়তো এই রাজনীতি টিকিয়ে রাখা হচ্ছে এবং সত্য কথা বলা হয় না, কোনো পক্ষ থেকেই বলা হয় না, কারণ রাজনীতি শেষ হয়ে যাবে। সংকট সমাধান যদি হয়ে যায়, তাহলে আর তো এই জল সমস্যা নিয়ে রাজনীতি থাকবে না। তো আমাদের সমাধান মুখ্য উদ্দেশ্য না, রাজনীতিটা আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই আমরা রাজনীতিটা পাচ্ছি, জলটা পাচ্ছি না। অশোক দা, জনতা দলের অশোক দা বলছি। অশোক দা একটা কথা, অশোক দা শোনা যাচ্ছে? আমাদের জনতা দল অশোক দা শোনা যাচ্ছে? দেবাশিস দাদা, হ্যাঁ বলুন। আমার মনে হয় আমাদের অশোক দাদা মনে হয় শুনতে পাচ্ছে না আমাদের যারা এখানে কথা বলছেন। একটা জায়গা দিয়ে একটা জিনিস কিন্তু খুব, হ্যাঁ আমি বলছি, আমার কথাটা শুনুন। একটা জায়গা দিয়ে কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে বিভিন্ন দিক থেকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কোথাও কোথাও সমস্যা আছে এবং তারা বহু ক্ষেত্রে অনেক কিছুকে গোপন করছে, যেটা সে আপনার মহারাষ্ট্রের সুশান্ত সিং মার্ডার হতে পারে, আপনাদের ডিজির নির্বাচন লড়াই হতে পারে, অথবা জল যে কোনো এনি টাইপ অফ ব্যাপার, অথবা ভ্যাকসিন হতে পারে। ভ্যাকসিন নিয়েও কিন্তু আমাদের কাছে এখনো দেখুন, আপনি লক্ষ্য করে আপনি নিজেও জানেন, ক্লিয়ার পিকচার আমাদের কাছে নেই কোথাও। আজকেও ভারতবর্ষের মানুষ কিন্তু ক্লিয়ার পিকচার নেই। বরং আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা পশ্চিমবঙ্গের বলেছেন, আপনি নিজেও জানেন, যে ডিসেম্বর থেকে ভ্যাকসিন সবাইকে দেওয়া হবে এবং বিনামূল্যে। তার তবু একটা সে আছে, কিন্তু এই মুহূর্তে আমি বা আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নিয়ম কিচ্ছু আমরা বুঝতে পারি।
পাচ্ছি না দাদা। দেবাশিস দাদার সাথে আমি একটু সংযুক্ত হচ্ছি। আর আপনাদের হ্যাঁ, বিষয়টা বলুন। আসলে যেটা বলছিলেন আপনার এই যে ডিসেম্বর থেকে যে ভ্যাকসিন দেওয়া হবে, এটাও কতটুকু কার্যকর হয় এটাও কিন্তু জনগণ এখন মানে এটা আমরা কনফিউজ। সময়ের কনফিউজ, একদম রাইট। আমিও একমত পোষণ করছি, কনফিউজ। কারণ হলো দলীয়করণের ক্ষেত্রে যারা রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে, তারা আসলে মানুষের জন্য, দেশের জন্য কতটুকু কল্যাণকর কাজে তারা মানুষের সামনে আসছে। আসলে জিনিসটাকে গোপনীয়তা রেখে, গোপনীয়তার সাথেই অনেক কিছু করছে, যেটা নাকি মানুষের সামনে প্রকাশ করছে না। যেটা আমাদের জিয়া ভাই বলছিলেন, যে আমাদের দেশে জল চুক্তি যেটা বলতেছেন, জল চুক্তির বিষয়টা যখন আমাদের আমরা চায়নার সাথে দাদা, আমরা ওই অশোকদার মন্তব্যটা একটু শুনতে চাই। আমি একটু অশোকদার মন্তব্যটা শুনতে চাচ্ছিলাম। জি, মন্তব্যটা শুনবেন। আমিও আপনাদের এই লাইভ থেকে একটু বিদায় নেব, কারণ হলো যে আপনার এখানে আমরা ব্রাজিলে যারা খুব কর্মব্যস্ততার মধ্যেই থাকতে হয়, তো আসলে এখানে হ্যাঁ। গরম প্রচুর, তারপরে ফ্যান বন্ধ করে কথা বলতেছি আপনার যারা হ্যাঁ। সাউন্ড হচ্ছে সেজন্য। তো সবকিছু মিলে যে দাদা অশোকদা যেটা বলছিলেন, সেটা হলো যে আমাদের দেশে বাংলাদেশ, আমরা বাংলাদেশ এবং ভারত, আমরা মৈত্রী বন্ধু, আমাদের বন্ধু দেশ। তো সেই বন্ধু দেশের সাথে আমরা চাই আমাদের একটা সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করতে। তো দলীয় যারা আছেন, নেতা যারা আছেন, যারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন, তারা যদি এই জিনিসটাকে একটু গুরুত্ব দেন, দৃষ্টি দেন, আমার মনে হয় আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আমরা এই আবেদনটা রাখতে পারি। আর আমি বিশেষ করে আমরা অনেক ধন্যবাদ জাহিরুদ্দা। টাইম ধন্যবাদ, অনেক জি। শেষের দিকে, একদম জি। টাইম শেষের দিকে। আমি বলি ধন্যবাদ সবাইকে, জি ধন্যবাদ। অশোক দাস দা আমাদের এখন ফেমাস লোক, ব্রাজিলের লোক, বাংলাদেশের লোক জানতে চাইছে। অশোক দা উত্তরটা তাড়াতাড়ি, টাইম শর্ট, বলুন। না, অশোক দা, দেখুন অনেকগুলো বিষয় এসে গেছে। যেমন আপনারা বললেন না যে এই দেখুন, এই যে কুণাল ঘোষ, তিনি কদিন আগে জেলখানা থেকে কি বলেছিলেন? ছত্রধর মাহাতো জেলে ছিলেন, কি করেছেন? সব দলের মধ্যে এই অবস্থা। আর আপনি বললেন করোনার ভ্যাকসিন। আরে করোনার ভ্যাকসিন এখন পর্যন্ত তো আবিষ্কারই হয়নি। তাহলে এখানে মুখ্যমন্ত্রী বলে দিলেন, এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেন্দ্র সরকার, শুনুন, কেন্দ্র সরকার আটকে রাখতে পারবে না, বিহার সরকার আটকে রাখতে পারবে না, কেরল সরকার আটকে রাখতে পারবে না, দিল্লি আটকে রাখতে পারবে না। যদি পৃথিবীতে আবিষ্কার হয়, তাহলে মানুষ জানতে পারবে এই আধুনিক যুগে এবং এই যেভাবে আমরা স্যাটেলাইটের যুগে বাস করছি, এখানে কেউ আটকে রাখতে পারবে না। আটকে রাখার ক্ষমতা কারণ নেই। রাজনীতি 2-4 দিন করতে পারবে, দীর্ঘদিন রাজনীতি করলে মানুষই তাকে সরিয়ে দেবে। আর আপনারা বলছেন গুপ্তেশ্বর পান্ডের কথা। দেখুন, ওই যে বললেন না বিনয় তেওয়ারি পাঠানো হয়েছিল, আপনারা বললেন গুপ্তেশ্বর পান্ডে গেছিল। আপনারা বলছেন এখানের প্রতিদিন বিহারে 70টা করে 80টা করে ট্রেন ঢুকেছে, কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে সেখানে সেইভাবে ঢোকেনি। তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যে বিভিন্ন জায়গায় দাঁড় করানো হয়েছে, কখনো মুজফ্ফরপুরে, কখনো বিহারের পাটনাতে, কখনো চক্রধরপুরে, এরকম ভাবে বিভিন্ন জায়গায় দাঁড় করানো হয়েছে। দাঁড় করিয়ে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন রাখা, সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা সরকার করেছে। এইভাবে একটা সুষ্ঠুভাবে নীতিশ কুমারজি সেখানে ব্যবস্থা নিয়েছেন বলেই আজকের 1 নম্বরে আছেন। সব থেকে মৃত্যু কম সেখানে আছে এবং 92% রিকভারি রেট, তার থেকে 92.23%। আপনারা রাজনীতির কথা বলছেন সুশান্ত সিংকে। সুশান্ত সিং রাজনৈতিক ঘটনা নেই, ওটা একটা ঘটনা। নীতিশ কুমার একটা দৃঢ়তার এবং একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন যে অন্য রাজ্যের ভাবে এফআইআর করা যায় কি না যায়, কিন্তু তিনি একটা দৃঢ়তার সঙ্গে সেই কেসটা হ্যান্ডেল করেছেন। তার বাবার কেসটা এফআইআর করেছেন বলেই সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এবং সেটাকে আইনানুগ ভ্যালিড করা হয়েছে এবং সেখান থেকে তার বিচার চালানো হচ্ছে। কিন্তু এটা যদি মহারাষ্ট্র সরকার, তার যেসব এমপিরা আছেন, একজন বলছেন হারামখোর। হারামখোর ভাষাটা কি সুন্দর ভাষা বলুন তো। একজন ভদ্র মহিলাকে বলছেন হারামখোর। তার সমস্ত বাড়িঘর, হ্যাঁ অবৈধ যদি হয়, তার বাড়িঘর ভেঙে দিচ্ছেন। কটা বোম্বে টাউনের উপর এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর আছে, কটা বাড়িঘর ভেঙেছে একদিনে? ভেঙে দিলেন, এটা স্বৈরতন্ত্র নয়, এটা কোন তন্ত্র? এটা গণতন্ত্র। এই যে আপনারা বলছেন নীতিশ কুমারের দোষ আছে, কি অমুকের দোষ আছে, সেটা নিয়ে যদি লড়তে হয়, সেটাকে লড়তে হলে সকলে মিলে লড়তে হবে। কেন্দ্র, রাজ্য এবং মানুষ, আমরা যারা আছি, এমনকি পৃথিবীর সকল মানুষকে লড়তে হবে। ধন্যবাদ দাদা আপনাকে। অশোক দা একটু দাঁড় করাচ্ছি, আমাদের সময় শেষের জায়গায়। অশোক সরকারদার কাছে যাচ্ছি। দাদা কি বলছেন একটু ছোট্ট করে প্লিজ, তাড়াতাড়ি, একদম শেষ সময়। সাউন্ড অফ আছে দাদা, সাউন্ডটা অফ আছে। অশোক দা সাউন্ড অফ আছে। হ্যাঁ, আমার জেডিইউর বন্ধু যে কথাগুলো বললো, উনি মনে হচ্ছে নির্বাচনের টিকিট পাবেন একটা পশ্চিমবঙ্গে, বিজেপি হয়তো দিতে পারে, উনি দাঁড়াবেন হয়তো।
উনি সেরকম ভাবে প্রচার করে 1977 সাল থেকে আপনি রাজনীতি করি, আমি নির্বাচনে আমি- দাঁড়াবার জন্য রাজনীতি করি না, জনতা দলটা ছাড়িনি। আপনি টিপ্পনি মারা ঠিক কথা আছে, কম। আরে ভাই আমি তো আপনার সাথে কথা বলছি। 1977 সালে কবি হোসেন তা আপনি জানাবেন, আমি আশা করবো ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ নিয়ে আপনি- দুই অশোক দাদা, দুই অশোক আপনি এমএলএ হবেন। এক নম্বরে শুনুন, জনতা দলের একজন নেতা হিসাবে কৃষি জমি আন্দোলনের মধ্যে যুক্ত ছিলাম, আমি কারো কাছে টিকিটের জন্য যাইনি। আরে বাবা ঠিক আছে আপনি কি বড় নেতা, বড় নেতা, মেনে নিচ্ছি তো। আমাকে আপনি টিকিটের জন্য যেতে হয় না, আপনাকে টিকিটের জন্য যেতে হবে, আমাকে টিকিটের জন্য যেতে হবে না। আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চিন্তা এবং জনতা দলের একজন সৈনিক। আপনি টিকিটের জন্য যেতে পারেন। একবার আপনি দিলীপ ঘোষকে আপনিও ধরে তো একটা মমতা টিকিট পাবেন। টিকিটের জন্য এখানে- মমতা ব্যানার্জি এখানে- হয়ে গাইছেন আজকে। আপনি ও। মমতা ব্যানার্জি হয়ে গাইছেন হয়তো, না। আজকে শিবির চেঞ্জ করেছেন, আজকে মমতা ব্যানার্জি আপনাকে একটা আপনি- টিকিট দেবে, সেই জন্য আপনি এইসব কথা বলছেন। দুদিন আগে এই কথা বলেন। আপনি না, আমি লড়বো এই না, মহান ব্যক্তি ভোটে লড়বো না আমরা। আপনারা যে জায়গায় নিয়ে এসেছেন, আমি ভোটে লড়বো ভালো না। টাকা রেখে দুজন সন্ন্যাসীকে পুড়িয়ে মেরে তাদের লাঠি ও, মেরে মেরেছেন, আপনি তো রাজি ভালো হয়েছেন। ভাষণ দেন। দাদা, এই একদিন মহারাষ্ট্র আসুন, ভাষণ শুনবো। সন্ন্যাসীকে মেরেছেন। দাদা একদিন ভাষণ শুনবো, আমি- ভাষণ মাঠে আসুন, মাঠে এসে ভাষণ শুনবো। আরে মাঠে এসে ভাষণ শুনবো, চলে আসুন। আপনার ভাষণ খুব ভালো। আপনার ভাষণ খুব ভালো। আমি আপনি আজ- ভাষণের জোরে জিতে যাবেন, কোনো চিন্তা নেই আপনার। আপনি জানালে আমাদের দলকেও আপনাকে সাপোর্ট করবো, কোনো চিন্তা নেই। অশোক দা, এবারে বলবো, কথা বলতে হ্যাঁ পারি? বলুন বলুন, তাড়াতাড়ি, সময় শেষ অশোক দা, তাড়াতাড়ি। এবার আমার হ্যাঁ। একটাই কথা, একজন লোক মানে যে মহিলার সম্বন্ধে বলেছে ওই মহিলার সম্বন্ধে বলা উচিত হয় কি হয়নি আমি জানি না আমি, কিন্তু এমনি সাধারণ পাড়ার রাস্তায় রকে বলতে এসছে বাজে কথা আরো শুনুন, হয়তো রাস্তার বলছে। রথ, উনি যে আরেকজন ড্রেস এসছে একদম। বা যেরকম আরে ল্যাঙ্গুয়েজে রাস্তার রথ, যে এবং কোন লোকে বলছে নিয়ে যাচ্ছেন। কাশ্মীর আপনারা এই শিবসেনা এবং কথা বলার তাদের জন্য কর্মী, আমাদের কি আপনারা করা উচিত? রাস্তার রকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে। আরে আপনাকে আপনাকে জিতাবে না, আরে আপনাকে আপনাকে মারবো না, রকে নিয়ে যাচ্ছেন পার্লামেন্টে। আপনাকে মারবো না। একজন পার্লামেন্টিয়ান, আরে আপনাকে মারবো না, বলছি তো। ওরে বাবা, আপনাকে জিতে পারবো না, আপনাকে জিতে পারবো না। রাস্তার রকে রকে আরে নিয়ে আমি যাচ্ছেন আপনাকে জিতে পারবো না, রাজনীতিটাকে। বলিনি। একটা সভ্য আপনাকে জায়গায় জিতে পারবো না, বলিনি। অশোক দা, আমি একেবারে বলিনি। অশোক দা, আরে অশোক দা, আপনাকে বলিনি। অশোক দা, আপনি অশোক দা, বলছিনি, আপনাকে আমাকে বলিনি। বন্দনার কথা আমাকে বলছে। দাঁড় করাতে। আরে আচ্ছা অশোক দা, আজকে আমি সবার কাছে অত্যন্ত দুঃখিত, অনুষ্ঠান একদম শেষ করতেই হচ্ছে, টাইম শেষ। আপনারা যারা আজকে এসেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। চ্যানেল মৈত্রী বাংলাদেশের তরফ থেকেও আপনাদের সবাইকে যারা সঙ্গে আছেন প্রত্যেককে অনেক শুভেচ্ছা, সবাইকে শুভরাত্রি জানালাম। আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার।